25 মিনিটের অপারেশন সিন্দুরে পাকিস্তানের বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ভারতের দাবি সবগুলি জঙ্গি আস্তানা। 3টি রাফাল ভূপাতিতের খবর স্বীকার। বিমানে ফেরত পাঠানো হলো মিয়ানমারের সেনা বিজিপি সহ 40 নাগরিককে। কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট দাবি বেবিচকের। আনসার বাহিনী ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের প্রমাণ। এনআইটি যাচাই সেবা বন্ধ করল ইসি। কাল দুদকে শেখ হাসিনাকে তলব। বারবার বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানে সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন। একনেকে 3,756 কোটি টাকার প্রকল্প অনুমোদন। এবং ভিসি পদত্যাগের দাবিতে অনড় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি। বাসভবনে বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্নের হুমকি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। নির্বাচিত কয়েকটি এলাকাতে কেন হামলা চালালো দেশটির 3 বাহিনী? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর আর পাঞ্জাবের যে স্থানগুলোতে হামলা হয়েছে সেখানে লস্করি তৈয়বা, জৈশি মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিনের ঘাঁটি ছিল। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের দাবি করা হয়, বাহাওয়ালপুর, মুরিদকে কোটলি সহ কয়েকটি স্থানে প্রশিক্ষণ হয় সদস্যদের। সাজানো হয় হামলার নানা প্লট। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মধ্যরাতে পাকিস্তানে বহুমুখী হামলা চালায় ভারত। পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে এই বিমান, বোমা আর ক্ষেপণাস্ত্র হামলার টার্গেট ছিল সশস্ত্র গোষ্ঠীদের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র আর হামলার জন্য ব্যবহৃত লঞ্চ প্যাড। এমন দাবি করেছে ভারত সরকার। তাদের দাবি, পাকিস্তানের সরকার আর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের সামরিক সহায়তা করা হয়। ভারতের দাবি, 2 দেশের সীমান্ত ঘিরে যে সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে সেগুলোর প্লট তৈরি হয়েছে এই স্থানগুলোতেই। এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের বাহাওয়ালপুরে অবস্থিত জয়শি মোহাম্মদের ঘাঁটি মার্কাজ সুবহান আল্লাহ। 2015 সাল থেকে কার্যক্রম চালানো এই ঘাঁটি ব্যবহার করা হয় তরুণ যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, 2001 সালে সংসদে হামলা ও 2019 সালে পুলওয়ামা হামলায় যারা অংশ নিয়েছিল তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানেই। পাঞ্জাবের মুরিদকেতে মার্কাজ তৈয়বা, লস্করি তৈয়বার 82 একর এলাকা জুড়ে বিস্তৃত কমপ্লেক্স, যেখানে রয়েছে মাদ্রাসা, মার্কেট, আবাসিক এলাকা, মাছের খামার ও কৃষিকাজের এলাকা। ভারতের দাবি, এই কমপ্লেক্সে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। 26/11 মুম্বাই হামলায় এই আস্তানা থেকেই প্রশিক্ষণ নিয়েছিল হামলাকারীরা। পাঞ্জাবের সাকারগার্হের সার্জাল ফ্যাসিলিটি জয়শি মোহাম্মদের প্রধান হামলার কেন্দ্র বলেও দাবি নয়াদিল্লির। সাকারগার্হে পাকিস্তানের আইএসআই ও জয়শি মোহাম্মদের মাটির নিচে টানেল রয়েছে সীমান্তের এপার থেকে ওপারে। রয়েছে ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি। ভারতের দাবি, এই ঘাঁটি থেকে দেশের ড্রোন দিয়েও হামলা চালানোর পরিকল্পনা করেছে জয়শি মোহাম্মদ। দেশটির গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলিতে রয়েছে আত্মঘাতী বোমার প্রশিক্ষণ কেন্দ্র। মার্কাজ আব্বাসে সবসময় উপস্থিত থাকে 40 থেকে 50 জন জৈশি মোহাম্মদের সদস্য। পাহাড়ি এলাকায় অবস্থিত এই ক্যাম্পে রয়েছে ব্যারাক, সমরাস্ত্র মজুদের জন্য আলাদা স্থান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 1971 সালের পর প্রথমবারের মতো একযোগে ভারতের 3 বাহিনী মধ্যরাতে হামলা চালালো পাকিস্তানে। এনডিটিভির দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যবহার করা হয়েছে হ্যামার স্মার্ট বোমা আর বহুল আলোচিত কামিকাজে ড্রোন। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। অপারেশন সিন্দুর পাকিস্তানের 9টি স্থানে চালানো ভারতীয় 3 বাহিনীর অপারেশন। এই হামলায় ভারত ব্যবহার করেছে ফ্রান্সের রাফাল, রাশিয়ার মিগ-29 ও রুশ সুখোই 35 জেট। এর মধ্যে 5টি যুদ্ধবিমান ধ্বংস করে দেয় পাক সেনাবাহিনী। বিপরীতে পাকিস্তান ছোড়ে আর্টিলারি। 1971 সালের পর প্রথমবারের মতো 244 জেলায় সামরিক মহড়ার পরিকল্পনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানে এমন ভয়াবহ হামলা চালালো ভারত। সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, এই হামলায় যুদ্ধবিমানের পাশাপাশি ব্যবহার করা হয়েছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র। ব্রিটেনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে ইউক্রেন যুদ্ধে। রাফাল থেকে ছোড়া হয় 1300 কেজির এই ক্ষেপণাস্ত্রগুলো। ব্যবহৃত হয়েছে 250 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে কোনো স্থাপনার গভীরে হামলা চালানো সম্ভব। এছাড়াও ব্যবহৃত হয়েছে হ্যামার স্মার্ট বোমা।
ফ্রান্সের তৈরি এই বোমাগুলো আকাশ থেকে মাটিতে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। বাংকার আর বহুতল ভবনে হামলার জন্য ব্যবহৃত হয় এই বোমাগুলো ব্যবহার করা হয়েছে লস্করি তৈয়বা আর জয়শি মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র আর অস্ত্রের গুদাম গুঁড়িয়ে দিতে। এই বোমা 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হামলায় সক্ষম। ব্যবহৃত হয়েছে কামিকাজে ড্রোন, যেগুলো শত্রুপক্ষের স্থাপনা ধ্বংসে এখন পর্যন্ত বেশ কার্যকরী। ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে কিভাবে অপারেশন সিন্দুর পরিচালনা করল তিন বাহিনী। প্রথমে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটি শনাক্ত করা হয়। এরপর ভারতীয় বাহিনী স্থান নির্বাচন করে যেখান থেকে পাকিস্তানে হামলা করা হবে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বেসামরিক কোনো স্থাপনা সামরিক ঘাঁটিতে হামলা হয়নি, তবে পাকিস্তানের দাবি হামলা হয়েছে বেসামরিক স্থাপনা, এমনকি মসজিদেও। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে পাকিস্তান থেকে যুক্ত আছেন সাউথ এশিয়ার সম্পাদক মাসকাওয়াত আহসান। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলের আয়োজনে। জানাবেন যে ভারতের এই হামলাকে কিভাবে দেখছে নয়াদিল্লি, এটিকে সফল অপারেশন দাবি করলেও আদৌ অপারেশন সিন্দুর সফল কতটা হয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আহ, ভারত দাবি করছে যেখানে যে তারা খুব প্রিসিশনের সঙ্গে কেবলমাত্র সন্ত্রাসীরা যে এলাকাগুলোতে রয়েছে সে জায়গায় হামলা চালিয়েছে, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ধরুন যে জায়গাগুলো শিয়ালকোট, সাখারগড়, তারপরে ভাওয়ালপুর, ওদিকে কোটলি, মুজাফরাবাদ, এখানে দেখা যাচ্ছে যে ধরুন স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে বিদ্যালয়, তারপরে যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেই সব জায়গাতে হামলা চলেছে এবং এই হামলায় বেসামরিক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে এবং আহতরাও বেসামরিক ব্যক্তি। সেই দিক থেকে ওই দাবিটি কতটুকু সত্য তা এখন পর্যন্ত খুব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং পাকিস্তানে যেটা দেখলাম যে তাদের যে জাতীয় নিরাপত্তা কমিটি তারা একটি বৈঠক শেষে বলেছে যে ভারত তার আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এভাবে একপেশে একটি হামলা চালিয়েছে। আরেকটা বিষয় জানাবেন যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান নিজেদের সক্ষমতার কতটা জানান দিতে পেরেছে মনে করেন আপনি? আর যদিও ভারত 3টি রাফাল ভূপাতিত হবার কথা স্বীকার করেছে। মোটামুটি ভাবে দেখুন, আসলে যে যে পক্ষ সে তার সক্ষমতা তো দাবি করবে। পাকিস্তানের পক্ষ থেকে তার যে সামরিক মুখপাত্র তিনি বলছেন যে ভারত সঙ্গে সঙ্গেই পাকিস্তান সঙ্গে সঙ্গে ভারতকে কড়া জবাব দিয়েছে এবং কোনোভাবেই ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে দেয়নি। এবং তারা ওই দাবি করেছে যে মোট 5টি যুদ্ধ বিমানকে তারা ভূপতিত করেছে। তবে পাকিস্তানের অভ্যন্তরে ধরুন পাঞ্জাবে 144 ধারা বা জরুরি অবস্থা জারি করা, তারপর অন্যান্য এলাকাগুলোতে পুলিশকে সন্ত্রস্ত অবস্থায় বা খুবই বলা যায় যে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে ফেলার যে চেষ্টা পাকিস্তানকে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের এই আঘাতকে তারা বেশ সিরিয়াসলি নিয়েছে। যে বিষয়টা বলছিলেন যে ভারতের যে আঘাতটা তারা আসলে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং এই যে সংঘাতটা শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের, এটা বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটুকু মনে হচ্ছে? এ ব্যাপারে আসলে এই মুহূর্তে কিছুই বলা যায় না, যে যেহেতু আমরা দেখেছি যে ভারতে আসলে ওই কাশ্মীরে যে হামলা ঘটেছে সেখানে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য যেহেতু ভারত কর্তৃপক্ষ একপেশেভাবে পাকিস্তানকে দায়ী করেছে এবং পাকিস্তান তথ্য প্রমাণ চাইলে সেটাও তারা দেয়নি এবং যুদ্ধের যে দামামা বেজেছে তাতে ভারতের অভ্যন্তরে নিশ্চয়ই চাপ রয়েছে এবং সেই কারণেই হয়তো এরকম একটি হামলার প্রয়োজন ছিল ভারতের। এটাকে অনেকটা মুখ রক্ষার হামলা হিসেবেই দেখা হচ্ছে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে 2019 সালে পাকিস্তানের বালাকোটে এরকম একটি হামলা চালানো হয়েছিল। এবারের হামলাটিকে এর চেয়ে বেশি বিস্তৃত হবে এরকমটা মনে হয় না, তবে আশঙ্কা তো থাকেই, যেহেতু এই দুটি দেশের যে ইতিহাস তাতে দুজনেরই একটি যুদ্ধংদেহী মনোভাব লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ খুবই আতঙ্কিত এবং তারা মনে করছে, বিশেষ করে যেহেতু ভারতের অপারেশনের নাম অপারেশন সিন্দুর এবং এর মধ্যে একটি ধর্মীয় চিহ্নের বা প্রতীকের ব্যবহার রয়েছে, তাতে করে এবারের যুদ্ধটা আগের যে কোনো যুদ্ধের চেয়ে বেশি
ভয়ঙ্কর হয়ে ওঠে কিনা এই আশঙ্কা কিন্তু পাকিস্তানে সাধারণ মানুষের মনে এবং জনপরিসরে লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসকুয়াত আহসান, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন পাকিস্তান থেকে সাউথ এশিয়ার সম্পাদক মাসকুয়াত আহসান। পাকিস্তানে হামলার পর ঐক্য ও সংহতির ডাক দিয়ে মোদী সরকারের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ সব রাজনৈতিক দল। সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারতের জম্মু কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার প্রতিশোধ নিতে ১৫ দিনের মাথায় পাকিস্তানে হামলা করল ভারত। পাকিস্তানের সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে নয়াদিল্লি। দুই দেশেই হতাহত হয়েছে বেশ কয়েকজন। অর্থনৈতিক ও কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের পর এবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো ভারত ও পাকিস্তান। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পেহেলগামের হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর জন্য এক লাইনের বার্তা দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে অবশ্যই জিরো টলারেন্স দেখাতে হবে। এদিকে অপারেশন সিন্দুরের প্রশংসা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য তিনি গর্বিত। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে জানান, জাতীয় স্বার্থ সবার আগে। আরেক নেতা শশী থারুরের মতে, ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ১৪০ কোটি জনগণ সেনাবাহিনীর পাশে আছে বলে জানান আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে ভারত আজ ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। এছাড়া সর্বভারতীয় মজলিস ইত্তেদাহুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কঠিন জবাব পেয়েছে পাকিস্তান। পেহেলগামের ঘটনা পুনরাবৃত্তির সাহস পাবে না কেউ। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সংঘাতকে লজ্জাজনক বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব দ্রুতই তা শেষ হবে বলে আশা তার। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশকে জটিল পরিস্থিতি এড়িয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েল বলছে, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। অপারেশন সিন্দুর সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া জবাব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী জানান, দুই পক্ষের চলমান উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি স্বরূপ। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বানও জানান তিনি। নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। পাল্টাপাল্টি পদক্ষেপে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে পরিণত হতে পারে বলেও আশঙ্কা টোকিওর।南アジアの平和と安定のため、インド、パキスタン双方が自制し、対話を通じて事態を安定化させることを強く求めます。এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ জানিয়ে বলেন, দুই দেশকেই সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। তার মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবে না। তানভীর জানি, এখন বিশ্ব। রাখাইনে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বিজিপির ৩৪ সদস্য সহ ৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬ জন মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। মিয়ানমারের একটি বিশেষ ফ্লাইটে ফেরত যায় তারা। এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট চলল। এদিকে আগামী জুনে এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানোর আশাবাদ জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। মন্তোষ বেদজ্ঞের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। পালিয়ে আসা মিয়ানমারের ৩৪ সেনা ও বিজিবি সদস্য সহ মোট ৪০ জন নাগরিককে নিয়ে বুধবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয় বিশেষ ফ্লাইট। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো গন্তব্যে বিমান গেল কক্সবাজার থেকে। এ সময় বিমানবন্দর ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে সোয়া 11টার দিকে বাস যোগে মিয়ানমার সেনা ও বিজিবির 34 জন সদস্যকে কড়া নিরাপত্তায় আনা হয় কক্সবাজার বিমানবন্দরে। বেলা 11:15টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মিয়ানমারের 6 নাগরিককে আনা হয় পিজন ভ্যানে। কক্সবাজার বিমানবন্দর থেকে যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট এটি প্রথম, তাই বিশেষ ব্যবস্থায় সম্পন্ন করা হয় ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া। এখানে আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছে কিছুক্ষণ আগে। আগামী জুনে এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর আশাবাদ জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নর্মালি কাস্টমস ইমিগ্রেশন করেই তো বাইরে যায়। তো এই সমস্ত প্রসিজার মানে লিমিটেড স্কেলে হইলেও তো টেম্পোরারি ওখানে বসাই দিয়েছে সব কাস্টমস ইমিগ্রেশন আদার্থিক। তো ওইটা একটা মানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগে এটা একটা ইয়ে হয়ে গেল আর কি, মানে ট্রায়াল হয়ে গেল আর কি। এর আগে 752 জনকে 3 দফায় নৌপথে ফেরত নেয় মিয়ানমারের জান্তা সরকার। একইভাবে মিয়ানমারে আটকে থাকা 214 জন বাংলাদেশি নাগরিকও দেশে ফেরত আসেন। এখন কক্সবাজার। সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। টালবাহানা না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। মানবিক করিডোর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আজকের গ্রেফতারের আওতায় আনতে হবে এবং এবারে আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়, তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আগে দ্বিমত থাকলেও এখন একমত নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের প্রথম দফায় আলোচনায় 114টি প্রস্তাবে একমত হলেও দ্বিতীয় দফার আলোচনায় তারা 118টি প্রস্তাবের সাথে একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বুধবার জাতীয় সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে নাগরিক ঐক্য। বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের অধিকাংশ বিষয়ে একমত ও সিভিল সোসাইটিকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে জাতীয় নাগরিক ঐক্য। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে মতাদর্শ ভিন্ন থাকলেও মৌলিক সংস্কারের জায়গায় একমত হবার আহ্বান জানান। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বারবার বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা এ কথা জানান। সকালে এনএসসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ, সক্ষমতা বৃদ্ধিকরণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিস্থাপন। দুপুরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, একনেকে পাশ হওয়া মানে প্রকল্পের ছাড়পত্র নয়, ভবিষ্যতে যাচাই বাছাই করেই অর্থ ছাড় দেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে নজরদারি করা হবে। আমাদের সমস্যা হলো যে কোনটা নতুন প্রকল্প আর কোনটা মেরামত করা হবে, এগুলোতে ভাগ করা যাচ্ছে না।
এইসব প্রকল্প যে এখানে মেডিকেল আছে, সেচ অবকাঠামো আছে, মেরামত করার কথা বলা হচ্ছে। যদি এদের নিয়ম মাফিক হয়, কোনো অর্থের অপচয় না হয়, তাহলে ঠিক আছে। কিন্তু একটা নীতিগত ব্যাপার হলো যে আমরা ক্রমাগতভাবে এগুলোকে মেরামত করতেই থাকবো, নাকি একবারে টেকসই ভাবে যা করার পরে তারপর নিয়মিত যেটুকু রক্ষণাবেক্ষণ, সেটা তো বড় আকারে না, সেটার জন্য প্রকল্প দরকার না। নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। সকালে নির্বাচন ভবনে কথা নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি বলেন, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিঙ্ক ব্যবহার করে, সেখানে একটি ব্যাকডোরের সন্ধান পেয়েছে ইসি, যা দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হতো। সত্যতা যাচাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ায় সেবা কার্যক্রম বন্ধ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এছাড়াও 12 কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ক একটি চিঠি ধানমন্ডির সুধাস সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। ক্ষমতায় থাকার সময় 15 বছরে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। জঙ্গি সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি AKM শহীদুল হককে 25 মে, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে 27 ও 29 মে, মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 মে দিন ধার্য করা হয়। বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা নারী শিশুসহ 44 জনকে আটক করা হয়েছে। ভোর রাতে ভুরুঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক 44 জনের মধ্যে 8 জন বাংলাদেশি এবং 36 জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে বিজিবি তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, সন্দেহজনক চলাফেরা থেকে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তাদের আটক করে। ভারত থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করবে বিজিবি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে তার বাসভবনে তালা লাগিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, সেশন জট নিরসন ও ট্রেজারারের পদত্যাগ সহ বিভিন্ন দাবি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ঝুলছে তালা। শিক্ষার্থীদের এক দফা দাবি ডক্টর সুচিতা শর্মিনের অপসারণ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিচতলায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিক্ষোভ করেন তারা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুর 1:30টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ভবনের জরুরি সেবাগুলো বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে, আপনারা জানেন, একটা মামলা একটা জিডি হয়েছে। এখন আমাদের দাবি এক দফা, এই ভিসি কোনোভাবেই আর এখানে থাকতে পারবে না। ভোগান্তি দেখতে চাই না। আমরা চাই যে এই দাবিটি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে আমাদের দাবিটি পূরণ করবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া এবং শিক্ষার মান উন্নয়নে কোনো সমস্যার দৃশ্যমান সমাধান না করার দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 15টা বিভাগ আমাদের সাথে আন্দোলনে একাত্মতা পোষণ করে বিবৃতি দিয়েছে এবং আপনারা দেখতে পেরেছেন যে শেরেবাংলা হল এবং আমাদের বিজয় 24 হলের প্রবোধদ্বয় দুইজনেই পদত্যাগ করেছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন শাটডাউন করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে, তবে চালু রয়েছে ক্লাস ও পরীক্ষা। ভিসি অপসারণ আন্দোলনের তৃতীয় দিন পেরিয়ে গেলেও কোনো ধরনের সুরাহা না হওয়ায় আজ ভিসি বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষাবান্ধব একজন ভিসি নিয়োগের দাবি শিক্ষার্থীদের। অমিত হাসান, এখন, বরিশাল। 2000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামের বালুছড়া বিআরটিএতে অভিযান চালিয়েছে দুদক। ফিটনেস লাইসেন্স, রুট পারমিট সহ নানা সেবায় ঘুষ বাণিজ্যের প্রমাণসহ দালালদের দৌরাত্ম্য উঠে আসে অভিযানে। 4 ঘন্টার অভিযানে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও নথি তলব করে দুদক টিম। হোসেন জিয়াদের প্রতিবেদন। সকাল 11টায় বালুছড়া বিআরটিএ অফিসে অভিযানে নামে দুদক। প্রথমে সাদা পোশাকে কাজ পর্যবেক্ষণের পর ঢুকে পড়েন কর্মকর্তার অফিসে। চলে নথিপত্র, ফাইল তদারকি ও জিজ্ঞাসাবাদ। দুদক জানায়, বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিরুদ্ধে হয়রানি, ঘুষ গ্রহণ, ফিটনেস লাইসেন্স প্রদান ও গাড়ির মালিকের নাম পরিবর্তনে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। অফিসের 4 কর্মকর্তা ও কর্মচারী কাজভেদে সেবা প্রার্থী থেকে 2000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন রায়হানা আক্তার অর্থী, টিপু সুলতান, সলিমুল্লাহ ও আব্দুল মতিন। অভিযানে এসব কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিন থেকে এখানে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল, প্রায় 2000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের অভিযোগ ছিল। 4 জন স্পেসিফিক কর্মকর্তা যারা লাইসেন্সের আবেদনগুলো আমরা ডাটা নিয়েছি, আমরা এগুলা পরীক্ষা করে দেখব, লাইসেন্স করে বের করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। এ সময় বিআরটিএ অফিসে ডেকে আনা হয় সিএমপি ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ দিনারকে। অভিযোগ, তার স্ত্রীর নামে একটি মাইক্রোবাস আছে, যেটি রেজিস্ট্রেশন করানো হয়েছে অ্যাম্বুলেন্স হিসাবে। এতে শুল্ক ফাঁকি দিয়েছেন তিনি। এ নিয়ে বিআরটিএ তাকে চিঠিও দিয়েছে। তবে ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন এই পুলিশ সদস্য। এখন তো সবকিছু সহজ, আপনারা দুদক সবকিছু পারবেন, আমার ওই রকম কিছুই নাই। আপনারা আমাকে জাস্টিফাই করেন, আমার ফ্যামিলিকে জাস্টিফাই করেন, আমার কি আছে না আছে আপনারা মিডিয়া আপনারা জাস্টিফাই করেন। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অ্যাম্বুলেন্সটা মাইক্রো হিসেবে উনি ব্যবহার করছেন, তো তৎপ্রেক্ষিতে আমরা রেকর্ডপত্র কালেকশন করেছি এবং আমরা তথ্য নিয়েছি এবং আমরা সার্জেন্টেরও বক্তব্য নিয়েছি। তো এটা সত্যতা পেয়েছি। আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব এবং সেই অনুযায়ী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তা দেখে ছুটে আসেন গ্রাহকরা, তুলে ধরেন দালালের দৌরাত্ম্য সহ হয়রানি ও ঘুষ গ্রহণের নানা অভিযোগ। আমরা আগে এইগুলি নাম্বার করাতে হইতো, মনে করেন জমা আছে 30,000 টাকা, দেখা গেছে আমাদেরকে 80-90,000 টাকা পর্যন্ত দিতে হইতো। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি 200-300 বার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। দালালের দৌরাত্ম্যের কথা স্বীকার করে উপপরিচালক জানান, বিভিন্ন সময় দালালদের বিরুদ্ধে অভিযান চলে। কার্যালয়ের ভেতরে নয়, তারা অবস্থান করে বাইরে। দালালের সহায়তা নেয় গ্রাহকদেরও দোষ আছে বলে মনে করেন তিনি।
কেউ যদি সচেতন হয় সে সহজে অনায়াসে আমাদের কাছ থেকে কাজ করে নিয়ে যেতে পারবে। আর কেউ যদি নিজে কারো দ্বারস্থ হয় সেটা তো আমরা কাউকে আটকায় রাখতে পারবো না, কারণ এখন সব কিছুই অনলাইনে তার আমাদের অফিসে, কারণ ড্রাইভিং লাইসেন্সের জন্য সে অনলাইনে আবেদন করবে, অনলাইনে ওইখান থেকে পরীক্ষার ডেট পড়বে, শুধু পরীক্ষার দিন ফিল্ড টেস্টে বা পরীক্ষার জন্য যাবে, এছাড়া তো তার আমাদের কাছে কোনো কাজই নেই। তবে বিআরটি এর কার্যক্রম অনলাইনে আনায় দালালের দৌরাত্ম্য ও হয়রানি কিছুটা কমেছে বলে মনে করছেন চালকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজশাহী অঞ্চলে আগামী 15 মে থেকে শুরু হচ্ছে আমপাড়া, জাতভেদে চলবে 15 জুলাই পর্যন্ত। ধাপে ধাপে আম নামানোর ক্যালেন্ডার নিরাপদ বাজারজাতকরণে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত রাকিবুল হাসানের প্রতিবেদনে। রাজশাহীর বাগান জুড়ে ডালে ডালে ঝুলে আছে গুটি আম, গোপালভোগ ও লক্ষণভোগ সহ নানা জাতের আম। পাকার উপযোগী হওয়ায় রং বদলাতে শুরু করেছে, গাঢ় সবুজে লেগেছে হালকা হলুদের ছোঁয়া। চাষিরা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই পুরোদমে পাকতে শুরু করবে বিভিন্ন জাতের আম। এ অবস্থায় রাজশাহী অঞ্চলের আমপাড়ার সময়সূচির ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ। 15 মে থেকে জাতভেদে 15 জুলাই পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী গাছ থেকে আম পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা। বুধবার সকালে কৃষি বিভাগ, গবেষক ও বাগানীদের সমন্বয়ে যৌথ সভায় আমপাড়ারে ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসন। 15 মের আগে কোনো আম নামবে না। 15 মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। প্রাকৃতিক দুর্যোগ নাই, সেই কারণে আমরা এই ক্যালেন্ডারটা করেছি। কিন্তু এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। রাজশাহী জেলায় 9 ধাপে আম নামানোর এই ক্যালেন্ডার আমের নিরাপদ বাজারজাতকরণে সহায়ক হবে বলে মনে করছেন চাষি ও রপ্তানিকারকরা। ডেটটা সুন্দর হয়েছে যাতে এই অঞ্চলের চাষিরা আম বিক্রি করে বা পেড়ে বিক্রি করে বাজারজাত করে এরা লাভবান হবে। এই টাইমে আমরা নাম পাড়তেও পারবো, হারভেস্ট করতে পারবো, এটা ঠিক হবে। তবে ওয়েদারের জন্য কিছু কিছু হয়তো বা 2-1 দিন এটা হতেই পারে। গত বছরের তুলনায় এবছর আমের পর্যাপ্ত মুকুল এসেছে এবং উৎপাদনও গত বছরের তুলনায় বেশি হবে এবং যেটি আমরা লক্ষ্যমাত্রা যেটি আমরা নির্ধারণ করেছি, আশা করি সেই লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। চলতি মৌসুমে রাজশাহীর বাগানগুলোতে 95 ভাগ গাছে মুকুল আসে, গুটি আসে 70 ভাগ মুকুলে। ঝড় ও সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ঝরে পড়ে আরও 10 ভাগ আম। বর্তমানে বাগানগুলোতে আম আছে 60 ভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 1700 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে মনে করছে জেলার কৃষি বিভাগ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। পাকিস্তানের যুদ্ধাবস্থা তৈরি হলেও বাংলাদেশের সফর নিয়ে এখনও কোনো অনিশ্চয়তা নেই। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে পিএসএলে থাকা 2 বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পিসিবি। ওয়াসিল হক পান্থর প্রতিবেদন। পেহেলগাম আক্রমণের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল ভারত পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানও দিয়েছে কড়া জবাব। প্রতিবেশী 2 দেশের যখন এই পরিস্থিতি, তখন বাংলাদেশের ক্রিকেটেও দুশ্চিন্তা। দিন 15 পর পাকিস্তান সফর করবে বাংলাদেশ, আর আগস্টে ভারতকে আতিথ্য দেবে টাইগাররা। বর্তমান পরিস্থিতিতে সিরিজগুলো নিয়ে কি ভাবছে বিসিবি? না, ক্রিকেট নিয়ে এখনো আমরা কোনো সমস্যা দেখছি না, যা ছিল তেমনই আছে। রেগুলার যেভাবে আমাদের সাথে আলোচনা হয় বিভিন্ন বোর্ডে, এখন তো পাকিস্তানে আমরা যাবো কিংবা ইন্ডিয়ার সামনে আসবে, তো ওদের সাথে স্বাভাবিক যে ধরনের যোগাযোগ থাকে সেভাবেই আছে। পাকিস্তানে টি-20 সিরিজের ভেন্যু পরিবর্তন নিয়েও আগাম কোনো উত্তর দিতে রাজি নন ফাহিম। অনেক দূরের কথা, এত অ্যাডভান্স চিন্তা করছে বলে মনে হয় না। এখন সেরকমই আছে, এটা পরিকল্পনা বদলানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন টাইগার পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছে বিসিবি। না, ওরা ভালো আছে,
ওরা এখনো ভালো আছে, ওদের নিয়ে কোনো সমস্যা নেই। ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, ওরা ওখানে ভালো আছে। এমনি ওখানে সিকিউরিটি বাইরের যে কোনো খেলোয়াড়ের জন্য, বিদেশিদের ইয়ের জন্য শুনতে চাই, তো সেটা তো নিশ্চয়ই বলবৎ আছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বুধবার গণমাধ্যমে তিনি আরও জানিয়েছেন, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের সাথে দেশের মাটিতে প্রথমবার খেলতে নামবেন হামজা চৌধুরীও। Definitely all the necessary measures will be taken by the host. It's not a problem. But আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট বা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। আলহামদুলিল্লাহ আমরা সবই সুখকে পেতে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়ায় এবং সমর্থকদের দোয়ায় ইনশাল্লাহ জুনের 10 উইল বি হিস্টোরিক ডে। হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। শেষ করব এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পঁচিশ মিনিটের অপারেশন সিন্দুরে পাকিস্তানের বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ভারতের দাবি সবগুলোই জঙ্গি আস্তানা। 3টি রাফাল ভূপাতিতের খবর স্বীকার। বিমানে ফেরত পাঠানো হলো মিয়ানমারের সেনা, বিজিবি সহ 40 নাগরিককে। কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট দাবি বেবিচকের। আনসার বাহিনী ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের প্রমাণ। এনআইডি যাচাই সেবা বন্ধ করল ইসি। কাল দুদকে শেখ হাসিনাকে তলব। বারবার বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানে সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন। এক থেকে 3,756 কোটি টাকার প্রকল্প অনুমোদন। এবং ভিসির পদত্যাগের দাবিতে অনড় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাসভবনে বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্নের হুমকি, 2 প্রভোস্টের পদত্যাগ। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।